কেমন আছেন সকলে? ভালো আছেন এবং আরেকটু ভালো থাকার জন্য, আরেকটু ভালো রাখার জন্য আজকেরই চলে আসা। ভালো লাগা, ভালোবাসা একসাথে বেঁধে বেঁধে থাকা, এভাবেই তো আমাদের এই সময়টা চলতে হবে, তাই না? যে চিঠি বার্তা দিয়ে যায়, জীবনের কোনো কিছুতেই থেমে যাওয়া চলে না। জীবনের প্রতিটি মুহূর্তে ভালো লাগার, মন্দ লাগার সবটুকু মুহূর্তে কোথাও না কোথাও সামনের দিকে এগিয়ে চলি আমরা। সেই পথ মসৃণ হোক অথবা বন্ধুর হোক। বেশিরভাগ চিঠির মধ্যে সমস্যা, খুব স্বাভাবিক সেটা। মানুষকে আর কাউকে যখন জানাতে চায় কোনো কথা, যখন সে ভালো থাকে তখন তো তাকে সরাসরি জানিয়ে দেওয়া যায়, কিন্তু যখন সে ভালো থাকে না তখন বোধ হয় জানানোর জন্য একটা মাধ্যমের প্রয়োজন পড়ে। হয়তো সেই মাধ্যমটা আপনারা আমাকেই বেছে নিয়েছেন। সেই চিঠির ঝুলি থেকে আমার এই মুহূর্তের প্রথম যে চিঠিটি, সেটা আমি পড়ি। এই চিঠিটি তিনি পাঠিয়েছেন, তার নাম মিষ্টি। আরেকটি নাম আছে সাথে, সে নামটা খুব একটা আমি বুঝতে পারলাম না। মিষ্টি বলেই লিখেছে, তার নাম মিষ্টি। দিদি, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে এক মেয়ে। 2009 সালে আমি মাকে হারাই। ভাই বোন খুব ছোট। আমার বাবা কলিয়ারির জব ছেড়ে দিলেন যাতে আমাকে দেখতে পারেন। আমার একটা খুব খারাপ অন্ধকার পাস্ট ছিল, খুব অন্ধকার একটা অতীত ছিল। অনেক কিছু ঘটেছে আমার সাথে। তারপর একজন বন্ধু আমার জীবনে আসে। সম্পর্কটা আস্তে আস্তে একেবারে পারিবারিক সম্পর্ক হয়ে যায়। আমাদের বাড়িতেও সবাই সম্পর্কটার ব্যাপারে জানতে পারে। আমার সেই বন্ধুটি আমাকে খুব ভালোবাসতো, এখনো বাসে, কিন্তু অন্য কারো মারফতে আমার পাস্ট সে জানতে পারে। আমি তাকে কিছুটা বলেছিলাম, কিন্তু একটা জিনিস বলিনি, হারিয়ে ফেলবো ওকে সেই ভয়ে। সেটা বলিনি বলে সে যেদিন সেটা জানতে পারে, সেদিনের পরই সে আমাকে ছাড়তে চায়। ওর মা আমার হয়ে লড়ছেন, আচ্ছা মানে বয়ফ্রেন্ডের যিনি মা, ওর হয়ে লড়ছেন, মেয়েটির হয়ে। আমাকে ছাড়বে না, খুব ভালোবাসে ওর মা আমাকে, ওকেও খুব ভালোবাসি আমি। ও আজও কষ্ট পায়। ওর চোখে আমার প্রতি ভালোবাসা আমি আজও দেখি, কিন্তু ওর এই একটাই কথা, আমার সাথে থাকতে চায় না। একদিন দুজনে কত স্বপ্ন দেখেছিলাম, ভুলতে পারবো না, ওকে ছাড়া থাকতেও পারবো না। মা বা আমি কেউই ওকে বোঝাতে পারছি না দিদি। আমি অন্ধবিশ্বাস করে ফেলেছি যে ছেলেটি একদিন আমাকে ঠিক ভালোবাসতো, আজ কোনো না কোনোভাবে এরকম করছে, কিন্তু আবার ঠিক ও আমাকে ভালোবাসবে। আমি ঠিক কি করব? তোমার কবিতা, তোমার ভয়েস আমাকে আশ্বাস দেয়, কিছুটা বাঁচার প্রেরণা দেয়, কিন্তু ওকে ছাড়া বাঁচতে আমার খুব কষ্ট হচ্ছে। ওকে ছাড়া বাঁচতে কষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। তুমি ভালোবেসেছ, ভালোবাসার পরে অবভিয়াসলি তার দিক থেকেও সেই ভালোবাসাটা ছিল। আজকে হঠাৎ করে দুজনের মধ্যে এই যে দূরত্ব, সেটা মানাটা কষ্টকর। কিন্তু একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে তুমি একটা ভুল করেছো। তুমি তোমার অতীত ওকে জানাওনি, না জেনে সম্পর্কটায় ও এসেছে, এবং যখন ও অতীতটা জেনেছে তখন সামহাও অতীতটা অ্যাকসেপ্ট করতে পারেনি। এবার এখানে আমার একটি কথাই বলার, মানুষ মানুষকে ভুল বুঝতে পারে, মানুষ মানুষকে ভালোবাসতে পারে, না বাসতে পারে। খুব শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে দুটো মানুষের, তুমুল রাগারাগি হতে পারে, ঝগড়া হতে পারে, মারপিট হতে পারে, তারপর আবার তারা এক হতে পারে। কিন্তু যদি তুমি একজন মানুষের চোখে কোনো একদিন ছোট হয়ে যাও, যদি তুমি দেখতে পাও যে তার চোখে তোমার জন্য কোনো সম্মান নেই, আমার মনে হয় তারপর আর সেই সম্পর্কটার মধ্যে না থাকাই ভালো।
কারণ এই যে আমার জন্য কোনো মানুষের, সেটা ভুল বুঝে হোক ঠিক বুঝে হোক বা যে কারণেই হোক, আমি ঠিক হতে পারি, ভুল হতে পারি, যা কিছু হতে পারি, আমার জন্য একটি মানুষ, তার চোখে কোনো সম্মান নেই, তার মনের মধ্যে আমার প্রতি অসম্মান ভর্তি একেবারে, এবং সেরকম একটা সিচুয়েশনে আমি চাইছি তাকে আমার জীবনে ফেরত পেতে। আমি এই মুহূর্তে চাইছি, আমি হয়তো ফেরত কালকে পেয়েও যেতে পারি। এখন সে আমাকে ছেড়ে যেতে চাইছে, আমি হয়তো ভাবছি মনে মনে, যদি একবার বিয়েটা হয়ে যায় ঠিক আমাকে বুঝে যাবে, তখন তো আর আমাকে ছেড়ে যাবে না, তখন সে আমারই হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, বিয়েটা হয়ে যাওয়ার পরেও তোমার অতীতটা যদি সে ভুলতে না পারে, আর অতীতটা ভুলতে না পেরে যদি মাঝে মাঝেই তার মনের এই অসম্মান তোমাদের জীবনে, পারিবারিক জীবনে সে সময় প্রভাব ফেলে, তখন তুমি কি করবে? সারাটা জীবন অনেকটা সময়, কিন্তু সেই সময়ের মধ্যে বারবার কারো কাছে অসম্মানিত হতে ইচ্ছে করবে না। আর তখন আজকে চাইলেও যেমন সম্পর্কটা জোড়া যায়, ভাঙা যায়, যা কিছু করা যায়, যদি সে সম্পর্ক একটা পাকাপাকিভাবে স্বাক্ষরিত কিছু একটা জায়গাতে সে সম্পর্কের একটা শিলমোহর পড়ে যায়, তখন কিন্তু হাজার ভালো লাগা বা খারাপ লাগা যা কিছু হোক না কেন, সহজে আর সেখান থেকে সরা যায় না। তখন হাজারবার যদি সে হাজার রকম অসম্মান করে, তাতেও সে সম্পর্কের মধ্যেই সারা জীবন থাকতে হবে। পারবে তো সেটা, নিজের মান সম্মান বিসর্জন দিয়ে? আর একটা ছোট্ট কথা বলি, তুমি একটা কিন্তু বিশাল জিনিস পেয়েছো এই সম্পর্ক থেকে, বিশাল প্রাপ্তি। তোমার মা নেই, তুমি বলেছিলে। আমি চিঠিটা পড়ছিলাম, পড়তে পড়তে আমি দেখলাম তুমি প্রথমে লিখেছো তার মা, তারপর তুমি যতবার লিখেছো তুমি মা বলে লিখছো। একটি সম্পর্ক তোমার কাছ থেকে যদি একটি মানুষকে কেড়েও নেয়, তুমি তোমার মাকে পেলে সেই সম্পর্ক থেকে, সেই সম্পর্ক তো ভাঙবে না, সেই সম্পর্ক তো কোনোদিন শেষ হবে না, সেই সম্পর্ক তো কখনো নষ্ট হবে না। এই প্রাপ্তি, এই পাওয়া, এটা কি অনেকটা নয়? বাকিটা তো তোমার ডিসিশন, তুমি কি করবে। তবে এটুকুই বলবো, যে কোনো সম্পর্কের অনুভবগুলোর মধ্যে অনেক অনুভবের পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান, এ দুটো ভীষণভাবে দাবি করে। যদি কারো কথায়, যদি কারো যে কোনো ব্যবহারে মনে হয় সেটা তার জন্য তোমার নেই বা তোমার তার জন্য নেই, তখন সে সম্পর্ক বাকি জীবনে একাত্ম হয়ে সামলে রাখা খুব 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 মুশকিল। পরের চিঠিতে যাই। আচ্ছা, এই চিঠিটি কে লিখেছেন আগে বরং আমি বলে দিই। শ্যামচাঁদ নস্কর লিখেছেন দক্ষিণ 24 পরগনা থেকে, জালঘরা থেকে। এই চিঠিটায় কিন্তু অনেক জ্বালা আছে, অনেক কষ্ট আছে, জ্বালা আছে। তোমার মনে পড়ে আমার কথা? বছর 7 আগে প্রথম দেখাতেই তোমার মায়ায় জড়িয়ে পড়েছিলাম। আমায় দেখে লজ্জায় মাথা নত করেছিলে। সেদিন তোমার এই ভদ্র, নম্র, সভ্য আচরণে তোমায় আরো বেশি পছন্দ হয়েছিল। কিন্তু কখনো বুঝতে পারিনি আমার সেই দিনের বিশ্বাসটা খুন হতে পারে। তোমার মনে পড়ে আমায় তুমি বলেছিলে, কাউকে ঠকালে কেউ কখনো সুখী হতে পারে না। সেদিন তোমার কাছ থেকে যেন বুক ভরা আশ্বাস পেয়েছিলাম। কিন্তু আজ দেখো, আমি প্রতিনিয়ত তোমার কাছে ঠকলাম। তোমার মনে পড়ে আমায় কথা দিয়েছিলে জীবনের কোনো পরিস্থিতিতে আমায় ছেড়ে যাবে না, এটাও মিথ্যে প্রমাণ করে দিলে। শুনেছি প্রতিজ্ঞা ভঙ্গ করলে নাকি নরক বাস হয়, কিন্তু সর্বদা তোমার দেওয়া সমস্ত কথায় আমি শুনেছি। একটা মানুষ টানা ফোন করে যাচ্ছে তোমাকে সকাল বিকেল সন্ধে, তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো, অথবা ফোনের কলটা কেটে ঘন্টার পর ঘন্টা সুইচ অফ করে রাখছো। আজ বলতে কোনো বাধা নেই, তুমি একজন স্বার্থপর, বেঈমান, মিথ্যেবাদী, অহংকারী, ঠান্ডা মাথার খুনি। মিথ্যে আশা দিয়ে অপেক্ষায় রেখে
শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করেছ। এখন তুমি আসলে লাভ ছাড়া কিছু বোঝো না। তুমি আজ সম্পর্ক রাখতে চাওনি, হয়তো পরিবারের চাপে, নয়তো অন্য কোনো কারণে। আর তুমি তো জানো জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, তাই তোমাকে আমি বাধাও দিইনি। যাক, ভালো থেকো। ঈশ্বর আমার উপর তোমার করা সমস্ত অন্যায় যেন ক্ষমা করে দেন। চাইবো তুমি কখনো আমার যন্ত্রণা সম্পর্কে জ্ঞাত না হও। তোমায় আমি নীরব অন্তহীন ভালোবাসবো। শেষে কবির ভাষা উদ্ধৃত করে বলি, ওই মধুর মুখ জাগে মনে, ভুলিব না এ জীবনে, কি স্বপনে কি জাগরণে। তুমি জানো বা না জানো, মনে সদা যেন মধুর বাঁশি বাজে, হৃদয়ে সদা আছো বলে। আমি প্রকাশিতে পারিনি, শুধু চাহি কাতর নয়নে। ধন্যবাদান্তে শ্যামচাঁদ নস্কর, বাহিরপুয়া, জালঘরা, উস্থি, দক্ষিণ 24 পরগনা। শ্যামচাঁদ বাবু চিঠিটা পড়ে একটা জোরে দীর্ঘশ্বাস পড়ল। খুব কষ্টে আছেন আপনি, খুব কষ্ট। একজন মানুষ জীবন থেকে চলে গেছে, তার কষ্ট, এবং সেই সাথে একজন মানুষ যখন এভাবে একজন মানুষকে ছেড়ে চলে যায়, তখন কোথাও যেন তার সঙ্গে একটা অপমান থাকে। সেই অপমানটাও ভীষণভাবে আপনাকে স্পর্শ করেছে, তাই তো? এবার আমি একটা কথা বলি। আপনি একটা কথা বলেছেন নিজেই, যে ভগবান যেন তোমাকে ক্ষমা করে দেন, তোমাকে যেন ঈশ্বর ক্ষমা করে দেন, তুমি যেন ভালো থাকো। কিন্তু আপনি তো ক্ষমা করতে পারেননি মানুষটাকে। এই যে আপনি এতগুলো কথা বলেছেন, মিথ্যেবাদী, অসৎ, আরো অনেক 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 কিছু, এই শব্দগুলো বলে দেয় যে আপনি ক্ষমা করতে পারেননি। আপনার কষ্ট হচ্ছে খুব, তাই ক্ষমা করতে পারছেন না, সেটাও বুঝছি। কিন্তু কি জানেন তো, এই যে ক্ষমা করতে না পারার মধ্যে, অথবা এই যে এত এত বিতৃষ্ণা, এত বিদ্বেষ, এই বিতৃষ্ণা বিদ্বেষে তার কি হবে বা কি না হবে আমি জানি না, কিন্তু এটুকু জানি, যতক্ষণ না আপনার মধ্যে এই জ্বালা, এই বিদ্বেষ, এগুলো মন থেকে না যাবে, ততদিন অবধি আপনি শান্তি পাবেন না, কোনো কিছুতে শান্তি পাবেন না। আপনি একটু ভাবুন তো, আজকে যদি ধরুন তিনি আপনার জীবনে কোনো না কোনোভাবে চলে এলেন, আপনাদের মধ্যে তো অনেকটা পথ, বিচ্ছেদের পথ ছিল, এবং এতটা বিটারনেস রয়েছে এই মুহূর্তে, এতটা তিক্ততা রয়েছে, তারপরেও তিনি কোনো না কোনোভাবে আপনার জীবনে চলে এলেন। আপনি তাকে ঠিক কিভাবে দেখতে চান? আপনি যে মেয়েটিকে অনেক আগে চিনতেন এবং যে আপনাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, নিশ্চয়ই সেই মেয়েটিকে পেতে চান। আপনি যদি দেখেন যে সেই মেয়েটি আপনার জীবনে আছে, কিন্তু আপনি যেভাবে দেখতে চান সেভাবে নেই, তখন আপনি কি করবেন? ভালো লাগবে? আপনি যেভাবে দেখতে চান সেভাবে সে নেই, অথচ আপনি তাকে সারাক্ষণ দেখছেন, আপনি তাকে ভালোবাসছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন সে আপনাকে ঠিক ভালোবাসতে পারছে না, সেই ভালোবাসাটা আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি শান্তি পাবেন তাতে? এমন ভালোবাসা পেয়েও কি সুখ আসে? ভালোবাসা ততক্ষণ ভালোবাসায় থাকে যতক্ষণ দুটো মন মিলে থাকে। যখন দুটো মন বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, যখন কোনো না কোনোভাবে চেনা মানুষটা হারিয়ে যায়, তখন সেই মানুষটা ফিরে এলেও যদি চেনা মানুষটাকে আমরা না পাই তার মধ্যে, তবে তাতে বোধহয় শান্তি নেই, জানেন তো? তার মধ্যে কোথাও যেন একটা ভীষণ রকম কষ্ট আছে, ভীষণ রকম অপ্রাপ্তি আছে, ভীষণ রকম জ্বালা আছে, আরও বেশি জ্বালা। সে জ্বালা নিয়ে সারা জীবন জলের থেকে একা একা জ্বলছেন, এবং সেটা দুপক্ষেরই সেই জ্বালাটা চলতে থাকে। তার থেকে একা একা জ্বলছেন, সেটা তবু হয়তো মানা যায়, কিন্তু সেই কষ্টটা পারবেন মানতে? মানুষটা এলো, আপনার মনের মতো হয়ে থাকলো না, কোথায় হারিয়ে গেছে সে মানুষ? যে হারিয়ে যায় তাকে হারিয়ে যেতে দিন, নিজের মতো করে ভালো থাকুক, নিজের মতো করে নিজের জীবন যা চায় খুঁজে নিক। আর আপনি সত্যি এবার তাকে হারিয়ে যেতে দিন। আপনি তাকে হারিয়ে ফেলতে চাইছেন না, এখনো অবধি মনের মধ্যে
তারই সঙ্গে আপনার বসত, সেই জন্যই এত কষ্ট। যেদিন সে আপনার কাছ থেকে সত্যি হারাবে, আপনি কিন্তু সেদিন সত্যি শান্তি পাবেন, এটুকু বলতে পারি। আচ্ছা, আজকের শেষ চিঠি, আমি প্রতিদিন 3টি করে চিঠি পড়ব বলি। তার মধ্যে যে চিঠিগুলো আমি পড়ি বা যে চিঠিগুলো আসে একটার পর একটা, সেই চিঠিগুলোর মধ্যে অনেক না পড়া চিঠিও থেকে যায় তার মধ্যে। মানে আমার কাছে ইনবক্সে এসেছে প্রায় 50টা চিঠি। এবার 50টা চিঠি 50টাই হয়তো আজকে পড়া যাবে না, কিন্তু অন্য একদিন অবশ্যই পড়বো। তার থেকে কিছু চিঠিগুলো জমা থাকছে। আর আমি তো মাঝে মাঝে আসছি লাইভে, আমি আসছি যখন তখন আমার সঙ্গে তো দেখা হবে, কথা হবে, আর আপনাদের মনের যে ভাবনা, সেই ভাবনাগুলোরও আদান প্রদান অবশ্যই হবে। তো যাই হোক, যেটা বলার, আজকের শেষ চিঠি দেবনাথের লেখা চিঠি। দেবনাথেরও ওই একই, আজকের চিঠির বিষয় কিন্তু হারিয়ে ফেলা। এখন আপনার মনে হতেই পারে, যারা আপনারা সঙ্গে রয়েছেন, পৃথিবীটা তো এখন অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে মনের এই ছোট ছোট ভাবনাগুলোর, চিঠিগুলোর কি সত্যি গুরুত্ব আছে? কিন্তু আমি বলবো আছে। কারণ এই যে সময়টা খুব খারাপ, সময়টা খুব সংকটের, সময়টা খুব একাকিত্বের, তার মধ্যে এই একাকিত্বের যে ভাবনাগুলো, মানে একা একা ভাবা, এই যে চিঠিগুলো, এগুলো তো সবার সাথে শেয়ার করা যায় না। আমরা চাইলেও কষ্ট শেয়ার করতে পারি না। ভালো লাগা, ভালোবাসা, এগুলো শেয়ার অনেক করা যায়, চাইলেও কষ্ট শেয়ার করতে পারি না। তো এরকম সময়ে বোধহয় আরও বেশি করে এই কষ্টগুলো মনের মধ্যে ভিড় করে, তখন তার শেয়ারিংটা আরও বেশি প্রয়োজন। আপনি বলতে যাবেন কাউকে, সে বলবে, উফ, সারা পৃথিবীতে এত মানুষের এত কিছু কষ্ট এই সময়, আর তুই এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছিস? তোর কি আর কোনো কাজ নেই? আর কোনো চিন্তা নেই? কালকে আমরা বাঁচবো কি বাঁচবো না তার ঠিক নেই, এর মধ্যে তুই এসব ভাবছিস? কিন্তু বাঁচার রসদ তো অনেক কিছু লাগে, শুধু প্রাণটুকু না। সে বাঁচার রসদের জন্য কখনো কখনো নিজের মনের ঝুলি খুলতে হয়, কখনো কখনো নিজের অনুভবগুলোকে উজাড় করে সামনে দিতে হয়, কখনো কখনো নিজেকে একটু ভালোবেসে সাহস করে, যেগুলো কাউকে বলতে পারছি না অনেক দিন ধরে, সেগুলো বলে ফেলতে হয়। যাই হোক, দেবনাথের লেখা চিঠি পড়ি। এটা আমার তোকে লেখা দ্বিতীয় চিঠি। প্রথম চিঠিটা আমি তোকে দিয়েছিলাম, কিন্তু তুই সেটা পড়ে দেখিসনি, ছুঁড়ে ফেলে দিয়েছিলি রাস্তায়। আজ অনেক সাহস নিয়ে আবার লিখতে বসেছি। জানি না কখনো এই চিঠিটা বা এই চিঠির কথাগুলো তোর কাছে পৌঁছবে কিনা, তবুও খুব যত্ন আর ভালোবাসা দিয়ে চিঠিটা লিখছি। তোর সাথে প্রথম দেখা শরতে, প্রথম ভালোবাসার পরশ হেমন্তে। শীত পড়তে না পড়তেই নেমে এলো কাঙ্ক্ষিত দূরত্ব। কারণ ডিসেম্বরে কলেজ ছুটি, তাই সুদূর ব্যাঙ্গালোর শহর থেকে ফিরে আসতে হয় আমাদের চেনা শহরে। আমাদের দুজনের বাড়ি একই জেলাতে, তবুও দুটি শহরের মধ্যে দূরত্ব বিস্তর। যদিও দূরত্বটা তেমন কিছু নয়, আমার বাড়ির পাশ দিয়ে দিনে কম করে হলেও 50টা বাস দ্রুত বেগে ছুটে চলেছে তোর শহরের দিকে। তার মধ্যে যে কোনো একটা চেপে তোর শহরে খুব সহজেই যাওয়া যায়, কিন্তু তখন ঠিক সাহস করে উঠতে পারিনি। তাই বেছে নিয়েছিলাম অপেক্ষাকেই। প্রায় 1 মাস পরে, শীত শেষ হবার আগেই আমাদের আবার দেখা হয়েছিল উদ্যাননগরীতে। শীত শেষে যখন বসন্ত এলো, ভেবেছিলাম এই বসন্ত আর 5টা বসন্তের মতন হবে না। এই বসন্তে নিশ্চয়ই পলাশ ফুল ফুটবে, কোকিল ডাকবে, হ্যাঁ প্রেম। না, সেসব কিছুই হলো না। সিলিকন ভ্যালিতে বছরে প্রায় বেশিরভাগ সময়ই বসন্তকাল বিরাজ করে, তবে সেখানে পলাশ, কোকিল, এদের ঠিক দেখা মেলে না। তবুও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। রাতের অপূর্ব আকাশ, মায়াবী শহর, আর প্রতিদিন ক্লাসরুমে যখন একটি জীবন্ত বসন্তকে হাসতে দেখতাম, তখন মনে হতো এটাই বুঝি স্বর্গ। বসন্তের বিকেলে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে মাঝে মাঝে মনে হতো এমনও দিনে তারে বলা যায়। কিন্তু কি বলতাম তোকে? তুই তো সবটাই জানতিস, কিন্তু কিছুই বুঝতে চাইতিস না। আসলে তুই কখনো আমায় বোঝার চেষ্টাই করিসনি। জানিস, এই চাওয়ার না পাওয়ার মাঝামাঝি অবস্থানে
নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম, কিন্তু হঠাৎই দ্রুত সবকিছু পরিবর্তিত হতে লাগলো। আবারও দূরত্ব, তবে এটা কখনোই কাঙ্ক্ষিত দূরত্ব ছিল না। করোনার জেরে হঠাৎ বন্ধ হলো কলেজ। প্রথমে ছিল 15 দিনের ছুটি। তখন ভেবেছিলাম আবার 15টা দিন তোকে না দেখে থাকতে হবে। তখন ভীষণ মন খারাপ হচ্ছিল, কারণ তোকে না দেখে থাকা এক একটা দিন আমার কাছে অমাবস্যা রাতের মতো। কিন্তু দেখ, আজ কতগুলো মাস তোকে না দেখে কাটিয়ে দিলাম। আসলে সময় আমাদের অনুভূতিগুলোকে মোটেই প্রশ্রয় দেয় না। আজ আমরা আবার একই জেলার দুটি ভিন্ন শহরে। তুই যদিও আমার অনেক আগেই ফিরে এসেছিলি, আমি প্রথমটায় ব্যাঙ্গালোরেই থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম মাত্র 15 দিনের তো ব্যাপার, তাছাড়া বাড়ি ফিরলেও তোর সঙ্গে দেখা তো আর হবে না। কিন্তু পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে লাগলো, আমাকেও ফিরতে হলো আমার শহরে। আজ অনেকদিন হলো তোর কোনো খবর পাই না। কেমন আছিস তুই? নিশ্চয়ই খুব ভালো আছিস। এখন তো আর তোকে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখতে হবে না, আমার পাগলামিগুলোকে সহ্য করতে হবে না। তুই তো এটাই চাইতিস, তাই না? কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে ফেরার পর যেদিন জানতে পেরেছিলাম তোদের শহরে ওই মহামারী হানা দিয়েছে, সেদিন খুব ভয় হচ্ছিল তোর জন্য, খুব দুশ্চিন্তা হচ্ছিল মনের মধ্যে। কিন্তু তার 2 দিন পরে যখন আমার বাড়ির অদূরে করোনা ধরা পড়ল, তখন নিজের জন্য বিন্দুমাত্র চিন্তা হয়নি। হয়তো এটাই ভালোবাসা। আজও খুব চিন্তা হয় তোর জন্য। তুই কেমন আছিস, কি করছিস, কিছুই আমি জানি না, জানার কোনো উপায়ও নেই। সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি তোর ব্লক লিস্টে। এটা ভাবলে খুব হাসি পায় জানিস, যে ছেলেটা কখনো কোনো শাস্তিযোগ্য অপরাধ করেনি, কখনো কোনো অন্যায় করেনি, সবাইকে যে নিজের বন্ধু ভাবে, কোথাও যার শত্রু নেই, স্কুল কলেজ সহ সমস্ত জায়গায় যার পরিচয় একজন আদর্শ ছেলে হিসেবে, সেই ছেলেটার স্থান একটা মেয়ের ব্লক লিস্টে। সত্যি এটা আমার জীবনের একটা অভিনব ঘটনা। কেউ যে আমাকে তার ব্লক লিস্টে রাখতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তা একদিক দিয়ে ভালোই হয়েছে। ভালো হয়েছে বলছি, তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, এক জীবনে সমস্ত রকম অভিজ্ঞতার খুব দরকার হয়। পরবর্তীকালে গর্ব করে বলতে পারবো তো আমিও খুব একটা ভালো ছেলে ছিলাম না। কোনো কিছুতেই যেন সময় কাটতে চায় না। নিজেকে হাজারটা কাজের মধ্যে ব্যস্ত রাখি, হয়তো তোকে ভুলে থাকার জন্য, কিন্তু সেই চেষ্টা এক প্রকার সম্পূর্ণ ব্যর্থ। আসলে আমি জেনে শুনে তোকে আমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে নিয়েছি যে সেই জটার ইচ্ছে করলেও ছাড়ানো যাবে না। আজ আর কিছুই ভালো লাগছে না। ইচ্ছে হয় তোর কাছে ছুটে যেতে। এই তো এই কিছুদিন আগে এই সংকটময় পরিস্থিতির মধ্যেও একটা বিশেষ দরকারে কলকাতা যেতে হয়েছিল। ফেরার সময় যে গাড়িতে করে ফিরছিলাম, তার শেষ গন্তব্য ছিল তোর শহর। আমাকে জেনে যেতে হয় মাঝামাঝি একটা অবস্থানে, কারণ আজ ইচ্ছে করলেও তোর শহরে আমি যেতে পারবো না। এখন পড়াশোনার পাট এক প্রকার প্রায় উঠেই গেছে। প্রতিদিন অনিচ্ছা সত্ত্বেও অনলাইন ক্লাস করি, একটাই আশা নেই, হয়তো কোনোদিন ক্লাসের মধ্যে ফোনের ওপার থেকে তোর কণ্ঠস্বর শুনতে পাবো। কিন্তু আজকে সেই আশাও প্রায় নিরাশার দোরগোড়ায় পৌঁছে গেছে। জানি না আবার কবে সবকিছু ঠিক হবে, কবে আবার এক সুস্থ পৃথিবীর মাঝে আমাদের দেখা হবে। শুধু জানি আমাদের আবার একদিন দেখা হবেই। তোকে না বলা কথাগুলো একদিন সুর হয়ে গান হবে, মনে জমা ইচ্ছেগুলো কবিতা হবে, তোকে ছুঁয়ে তোকে দেওয়া সমস্ত কথাগুলোও পূরণ হবে, তোকে নিয়ে হাজারটা কবিতাও লেখা হবে। হয়তো সেগুলো তুই একটা পড়ে দেখবি না, একটাও পড়ে দেখবি না, তবু আমি লিখবো তোকে নিয়ে। শুধু হয়তো তখনও অপূর্ণ থেকে যাবে আমার ভালোবাসা। হ্যাঁ, আমি জানি আমাদের আবার দেখা হবে, আর সেটা খুব শীঘ্রই। তোর জন্য এখন খুব চিন্তা হয়, বিশেষ করে তোর ছেলে মানুষের স্বভাবগুলোর জন্য। প্লিজ এই সময়টা অন্তত সবসময় দাঁত দিয়ে নখ কাটাটা বন্ধ রাখ, একটু নিজের খেয়াল রাখিস, সবসময় বাড়ির মধ্যেই থাকিস, সবসময় হাসি খুশি থাকিস, সুস্থ থাকিস। বোধহয় শেষ করার সময় উপস্থিত। আজ
এখানেই ছাড়লাম। খুব ভালো থাকিস। ইতি তোর মাথা ব্যথা। দেবনাথের লেখা চিঠি। চিঠিটা দীর্ঘ চিঠি। আমি বলেছিলাম, আমাকে যখন পাঠিয়েছিল আমি বলেছিলাম আমি চিঠিটা এডিট করে পড়বো। এডিট প্রায় কিছুই করে উঠতে পারিনি, কারণ এমন অনুভব একটু ছোট করে বলতে চেয়েও সেটা আর বলা হলো না। যার মনের মধ্যে এত অনুভব থাকে, এত ভালোবাসা থাকে, এক পক্ষের এই ভালোবাসা চিঠি পড়ে আমি জানি না কি করে আর সে চিঠি উপেক্ষা করা যায়। আমার মনে হয় দেবনাথ, একটা কথা বলি, যার উদ্দেশ্যে তোমার এই চিঠি, আর যদি তিনি প্রোগ্রামটা শোনেন বা কখনো যদি এই চিঠিটা হাতে পান, আমি নিজে একটি মেয়ের জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি, যদি তার জীবনে সত্যি কেউ না থাকে এবং তাকে যদি কেউ এতটা ভালোবাসে, তাহলে সে ভালোবাসাকে উপেক্ষা করা কঠিন। এত এত ভালোবাসা নিয়ে যে চিঠি লেখা, এত ভালোবাসা নিয়ে যে মানুষটা এখনো পর্যন্ত অপেক্ষায় বসে, তাকে কি খুব সহজে ফিরিয়ে দেওয়া যায়? আজকের পৃথিবীতে তো ভালোবাসার জন্য কত কিছু দেখি। ভালোবাসা মানুষ পাচ্ছে না, সেজন্য কত বিদ্বেষ, কত রাগ, কত ঘৃণা। কিন্তু ভালোবাসা না পেয়েও যে একইভাবে ভালোবেসে ফেলা যায়, একইভাবে তাকে ভালোবাসা যায়, এটা যদি তিনি কখনো জানতে পারেন, আমি জানি না তিনি তোমাকে জীবনে রাখতে পারবেন কিনা। জীবনে রাখার জন্য মানুষকে আরও অনেক কিছুর ওপর সেই ঘটনাটা নির্ভরশীল, কিন্তু এই মনে রেখে দেবেন, এটা আমি জানি, যদি এই চিঠি তার পর্যন্ত পৌঁছয়। তো আমার ঝুলিতে ছিল এই 3টি চিঠি, এবং এই চিঠি আপনাদের কাছে পৌঁছে তো গেলই, তার সাথে সাথে বেশ কয়েকজনের মনের ভাষা, মনের কথা, সেগুলো আপনাদের মন পর্যন্ত পৌঁছলো। চিঠি বাকি এখনো অনেক অনেক মানুষ রয়েছেন যারা চিঠি পাঠিয়েছেন। আমি সেভাবে এখনো পর্যন্ত সেসব চিঠি পড়ে উঠতে পারিনি, কারণ একদিনে তো অসংখ্য চিঠি পড়া যায় না। কিন্তু সেই চিঠিগুলো অপেক্ষার ঝুলিতে রাখা রয়েছে, সেগুলো কিন্তু আমার কাছেই রয়েছে। আমি পড়ব, অবশ্যই পড়ব। সেই সাথে আপনাদের বলি না, আমি এই অনুষ্ঠানটার জন্য, এই যে লাইভে আসছি এইটার জন্য, এই সময় যখন আমি লাইভে আসছি এই অনুষ্ঠানটির জন্য, আমি যখন চিঠি চাইছি, আমি কিন্তু চিঠি চাইছি, কবিতা নয়। কাব্যধর্মী লেখা আপনারা খুব সুন্দর লেখেন, অনেক কবিতা আমার কাছে আসে, সব জানি, কিন্তু এটা হচ্ছে মন হালকা করার একটা রসদ বলতে পারেন। এই সময়টুকু, এই যে একসঙ্গে সবাই মিলে এতটা সময় রয়েছি, কথাগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে, সেই কথাগুলো পৌঁছানো মানেও কোথাও তো অনেকগুলো মানুষ সে কথাটা ভাগ করতে পারছে। আজকাল মনের কথা বলা, ভাগ করে নেওয়ার মানুষ বড্ড কম, নেই। আর এই দুঃসময়ে সেটা বোধহয় আরও 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 কমতে থাকছে, সেটা আমরা সকলেই টের পাচ্ছি। মানুষ ক্রমশ একা হচ্ছে, মানুষ ক্রমশ সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, দূরে সরে যাচ্ছে সব কিছু। তার মধ্যে যদি ইচ্ছে হয়, যদি নিজের অনুভূতি ভাগ করতে ইচ্ছে হয়, যদি মনে হয় একজন বিশ্বস্ত বন্ধু তাকে পাশে দরকার, আপনি নিজের নাম জানান বা না জানিয়ে সে চিঠি লিখতে পারেন। সে বিশ্বস্ত বন্ধুর হাত হয়ে আমি অন্তত সেই চিঠিটা হাতে তুলে নেব, এবং অবশ্যই কোথাও না কোথাও আমার যে অনুভব, সেই অনুভব দিয়ে আরও অনেকের কাছে, অনেকের মধ্যে আপনার চিঠি পৌঁছে দেওয়ার, বা আপনার প্রিয় মানুষটির কাছেও আপনার চিঠি পৌঁছে দেওয়ার কিছুটা অন্তত চেষ্টা করব। আজকে অনেকক্ষণ চিঠি পড়া হলো, রাত প্রায় ঘড়ির কাঁটা দেখতে দেখতে 12টার পথে। নতুন একটা দিন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। নতুন দিন বলতে অবশ্যই রাত্রি 12টার পরে একটা নতুন দিন শুরু হয়ে যায় ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, সেই হিসেবে বলছি। কিন্তু তারপরেও জমা কথাটা তো সব শেষ হয়নি, আবার আসবো। সেই জমা কথাগুলো আবার
অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করব। আর আমাকে জানানোর জন্য আপনাদের পোস্ট অফিস কোনটা বলুন তো? আমার পেজের যে ইনবক্স, সেইটা। চাইলে সেই ইনবক্সে আপনার জানানো জন্য যে শব্দগুলো অনেক দিন ধরে অপেক্ষায় অধীর হয়ে আছে, সেখানে পাঠিয়ে দিন আপনার চিঠি। আবার যেদিন আসবো সেদিন অবশ্যই পড়ব। যেতে যেতে একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন একজন দিদি, রত্নাদি। তার শুভেচ্ছা বার্তাটুকু একটু পড়ে যাই। ধর্ম কোথায় খুঁজেছ বন্ধু, মুছে দাও বিভেদের কাঁটাতার। ধর্ম কোথায় খুঁজেছ বন্ধু, মুছে দাও বিভেদের কাঁটাতার। ঈশ্বর আল্লাহ এক হয়ে যায় ধরণীতে যখন নেমে আসে এমন দুরাচার। ধনী গরিবের বিভেদ ভুলে গাও সবে সাম্যের জয়গান। আজ যে চাঁদ ঝলমলে হয়ে তোমার আকাশে জ্বলে, কাল সে চাঁদ রাখি পূর্ণিমায় নেমে আসে আমার ঘরে। রত্না ঘোষের শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আর সেই সাথে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। যেমন থাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আবার দেখা হবে সেই প্রত্যাশায় আমি আপনাদের সঙ্গে থাকব। আজকে চলি, ভালো থাকবেন।